এই চা বাগানটা হইলো একদম বর্ডারের কোল ঘেঁষে একটা চা বাগান। এই যে পিলারটা দেখতেছেন, এই পিলারের এই পাশ হইল বাংলাদেশের আর এই পাশটা হইল ভারতের। এই যে 748 নাম্বার পিলার। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশে এখন বর্ষাকাল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বর্ষা হইতেছে, বাট ব্যতিক্রম পঞ্চগড়। এইরকম পরিমাণে গরম। আমি পঞ্চগড়ে আসছি আজ 6 দিন, বাট গরমের জন্য বের হইতে পারতেছি না। কিন্তু আজকে বের হইতেই হচ্ছে, যাব একটু পঞ্চগড়, কাজ আছে। কিন্তু এইরকম লেভেলের গরম পড়তেছে ভাই, আর রোদের যে তেজ, জীবন একদম শেষ হয়ে যাচ্ছে। অল্প একটু সময়ের জন্য বাইকটাই যে বাইরে রাখছিলাম, সিট পুরো আগুন হয়ে গেছে। যাই হোক, এখন বের হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার সাইড এটা কমপ্লিট হয়ে গেছে, একদমই কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও হ্যান্ড ওভার দিতে পারি নাই। অল্প কিছু মালামাল প্রয়োজন, যার জন্য আমাকে একটু পঞ্চগড় যাইতেই হচ্ছে। যখন একটা সাইড অনেক দিন ধরে পড়ে থাকবে, তখন সেই সাইডের কাজ কিন্তু বের হইতেই থাকে। কারণ যতদিন না সাইড হ্যান্ড ওভার হয়, ততদিন এরকম কাজ করতেই থাকতে হয়। আর আমার প্রজেক্টের সামনে দেখতেই তো পারতেছেন, সেরা একটা পরিবেশ। আমি 6 দিন পঞ্চগড়ে আসছি, এর মধ্যে একটা দিনও বৃষ্টির মুখ চোখে দেখি নাই। কি অবস্থা দেখছেন ধুলাতে? কি আর করা যাবে ভাই, যেই জায়গায় যেই রকম অবস্থা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে পানির জন্য, আর এই এলাকার মানুষ পানির জন্য হাহাকার করতেছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, গ্রামে আসলে এরকম জিনিস কিন্তু দেখতে ভালোই লাগে। আমরা যারা ঢাকায় আছি তারা কিন্তু কেনাকাটা করতে যে কোনো শপিং মল বা এরকম জায়গায় যাই, কিন্তু গ্রামে হাঁড়ি পাতিল আল্লাহরা এরকম বাড়ি বাড়ির সামনে যায় এরকম হাঁড়ি পাতিল বিক্রি করে, মানে মেলামাইনের জিনিস। তো অনেকে আছে আবার পুরানো জিনিস দিয়ে নতুন জিনিস নেয়। এই বিষয়গুলো এখনও গ্রামে আসলে দেখা যায়। এই জিনিসগুলো যখন যশোরে ছিলাম তখন এই জিনিসগুলো আমি প্রচুর দেখছি, আমার আম্মাও এরকম কত নিছে। বাট এখন শহরে থাকতে থাকতে এরকম একটা পরিবেশ হয়ে গেছে যে গ্রামের পরিবেশটা ওই রকম আমরা আর ফিল করি না, বা ওই রকম যেই জিনিসগুলো ছিল, আমাদের কালচারগুলো ছিল, সেই কালচারগুলো কিন্তু এখন আর নাই। গ্রামের আর একটা বিষয় হইলো এই যে স্কুল। শহরে যারা থাকে তারা কিন্তু এরকম স্কুলের সামনে খেলার মাঠ পায় না, বা এখন হয় না। কিন্তু গ্রামে আসলে প্রচুর পরিমাণে এরকম স্কুলের সামনে খেলার মাঠ পাবেন, গাছপালায় ভরপুর। এরকম ধান নাড়া লাস্ট কবে দেখছেন বলেন তো? বিশেষ করে যারা শহরে থাকেন, এরকম হয়তো বা অনেকে জন্মের থেকেই দেখে নাই যে গ্রামের এইরকম জিনিসগুলা হয়, বা এইভাবেই আর কি জিনিসগুলা প্রসেস হয়। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে এইরকম পরিবেশে যদি আমি বাদবাকি জীবনটা কাটা যেতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। আমার সাইডে থেকে বের হইতে এই যে জায়গাটা পড়ে, আমি প্রচুর ভ্লগে দেখাইছি। এই জায়গাটা আমার কাছে সেই রকম সুন্দর লাগে। যখন নদীর এই দুই পাড় দিয়ে কাশফুলে ভরে যায় তখন ভাই মারাত্মক লাগে এই জায়গাটা। ঘুরতে সময় যখন 11টা নয়, তখন আমি মালকাডাঙ্গা পার করে চলে আসছি। আর এই জায়গাটা আমি আমার যে কয়টা ভ্লগ আছে সব কয়টা ভ্লগেই দেখাই যে এই জায়গায় ভারত আর বাংলাদেশের মধ্যে যে সীমান্তটা আছে, এই সীমান্তের এই জায়গাটায় কাঁটাতার নাই। আমার ওই সাইডের ওই জায়গাটাও কাঁটাতার নাই, তবে এই জায়গাটা আর কি মানে একদম মেন রোডের পাশেই। এই ভিতরে হয়তোবা প্লার দেখা যাচ্ছে, হয়তোবা আপনারা দেখতে পারবেন না ক্যামেরায়। ওই যে সাদা পতাকা টাঙানো রয়েছে ওইটা হচ্ছে প্লার। আর ওই পাশে এই যে ক্যাম্প যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের ক্যাম্প, পিছনে বাংলাদেশের একটা ক্যাম্প ফেলায় আসছি। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগে। সত্যি কথা বলতে গ্রামের পরিবেশটাই ভালো লাগে। যারা আমরা শহরে থাকি তাদের কাছে গ্রামে আসলেই যেন অন্যরকম একটা মানে মনের মধ্যে আনন্দ কাজ করে। অনেক দিন পর পঞ্চগড়ের এই রাস্তাটায় বাইক চালাচ্ছি, বেশ মজা লাগতেছে। এই রাস্তায় যদি এরকম গাছপালা থাকে তাহলে কিন্তু গরম বিশেষ একটা লাগে না, যতই গরম পড়ুক না কেন। আজকে পঞ্চগড়ে মোটামুটি 35 ডিগ্রি বা 37 ডিগ্রি এরকম চলতেছে। আমি দেখি নাই, গতকালকের আন্দাজে বললাম, কারণ গতকালকেও এরকম তীব্র গরম ছিল।
চলে আসছি টুনিরহাট বাজার। ঘড়িতে সময় 11টা 28। এই বাজারটা পঞ্চগড়ের মধ্যে বেশ বড় একটা বাজার। পঞ্চগড় মূল যে টাউনটা আছে সেই টাউনটার পরেই বলতে পারেন যে এই বাজারটা বেশ বড় একটা বাজার এই এরিয়ার মধ্যে, যার জন্য মোটামুটি সবাই এই বাজারটাকে চেনে। চলে আসছি পঞ্চগড় শহরের মধ্যে। ঘড়িতে সময় 11টা 55। পঞ্চগড়ে বেশ কিছু জিনিস আমার ভালো লাগে, তার মধ্যে বেশি ভালো কী লাগে জানেন? এই জায়গায় তেমন বাসের কোনো চাপ নাই। হ্যাঁ, শহরটা একটু ছোট, অতটাও বড় না অন্যান্য জেলার মতো, তারপরেও বাসের একটা চাপ থাকে না, এই চাপটা এই জায়গায় দেখি নাই। তেমন একটা জ্যাম বাঁধে না শহরের মধ্যে, তবে মাঝে মাঝে এই যে ইজি বাইক প্লাস অটো চালিত যে ভ্যান রিক্সাগুলো আছে এই জিনিসগুলোর জন্য একটু জ্যাম লাগে। এটা হচ্ছে পঞ্চগড়ের 0 পয়েন্ট। আমি যাব একটু তেঁতুলিয়া রোডে। পঞ্চগড়ের মোটামুটি যত অফিস আদালত আছে সব কিছু এই তেঁতুলিয়া রোডেই আছে। গরমেতে ভাই জীবন শেষ হয়ে গেছে। পঞ্চগড়ের যা কাজকর্ম ছিল মোটামুটি শেষ হয়ে গেছে। এখন একটাবার ওই সাইডে পাক মেরে বাসায় যাইতে পারলে হইছে। বাজারের মধ্যে মিনিমাম মনে করেন যে 2বার খালি ঘামে গোসল করছি। কি একটা অবস্থা ভাই, জীবন শেষ। দেখতেছেন পঞ্চগড় হোটেল নূরজাহান। এই নূরজাহান হোটেলে সন্ধ্যার দিকে বিশেষ করে এই জায়গার যে চিকেন চাপটা পাওয়া যায়, চাপটা খুব 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 ভালো। আমি যেই কয় জায়গায় চিকেন চাপ খাইছি তার মধ্যে নূরজাহানের এইটা বেস্ট। ওই পাশে আর একটা নূরজাহান আছে, এইটা না, ওই পাশে আর একটা আছে, ওইটাই হচ্ছে গরুর মাংস যেটা রান্না করা হয় সেইটা হইল সেই রকম মজার। ঘড়িতে সময় যখন 1টা 41 তখন আমি চলে আসছি MMT এস্টেট, পাহাড়বাড়ি হাড়িভাষা। আমার যারা পুরাতন ফলোয়ার আছে তারা জানে যে এই বাগানটা নিয়েই আমার প্রথম ভ্লগ ছিল। এই জায়গাটা পঞ্চগড়ের মধ্যে আমার সবথেকে পছন্দের একটা জায়গা। অনেক সময় কাটাইছি এই জায়গায়, বিশেষ করে লাস্ট 2-3 ইয়ার্স আমি এই জায়গাটায় বেশি আড্ডা দিছি একা একাই। আমার এরকম ফ্রেন্ড সার্কেল হয় নাই কখনো পঞ্চগড়ে, যার জন্য কারোর সাথে এভাবে ঘোরাফেরা হয় নাই। তবে একা একা প্রচুর জায়গা ঘুরছি। আগে সাইডটা ভিজিট দিয়ে আসি তারপরে চা বাগানে ঢুকবো। আমার আন্ডারে পঞ্চগড়ে 2টা ক্যাম্পের কাজ চলতেছে। আমি যেইটাই থাকি সেইটা, আর এই যে এই একটা, এইটার কাজও শেষ হয়ে গেছে আর ওইটার কাজও শেষ হয়ে গেছে। এখন হ্যান্ড ওভারের অপেক্ষায় আছি। যেই দিন বিজিবি নিয়ে নিবে সেই দিন এই প্রজেক্টগুলো আমরা ছেড়ে দিব। ক্যাম্পগুলো খুব সুন্দর করছে, ভালো করছে, আধুনিক করছে পুরাতন ক্যাম্পের তুলনায়। এই জায়গার কাজকর্ম শেষ। আসলে অনেক দিন পর সাইডে ঢুকলে সাইডে সব কিছু ইন্সপেকশন করে যাইতে হয়। সাইডে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কিছুদিন আগে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়েছে, যার কারণে বৈদ্যুতিক একটু সমস্যা হয়েছে, কিছু কিছু ফ্যান চলতেছে না। এই জিনিসটা সর্ট আউট করতে হবে, প্লাস আরও বেশ কিছু কাজ বের হইল। এখন ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো শেষ করব। আমার ওই সাইডে তেমন কোনো সমস্যা হয় নাই, যার জন্য ওই সাইডের কাজটা আমি দ্রুত গুছাই নিতে পারতেছি। এখন এই সাইডে এসে আরও 2 দিন থাকতে হবে, থাইকে মনে করেন যে এই সাইডের কাজগুলো শেষ করতে হবে। আমি মাঝে মাঝেই বলি যে সিভিল ইঞ্জিনিয়াররা হইলো উচ্চ জাতের কামলা, ঠিক আছে? টাকা বেশি কিন্তু এরা কামলা। কামলা খাটতে খাটতে জীবন শেষ হয়ে যায়। কোনো কাজে না নাই ভাই, কাজ করতে হবে। তবে একটা দিক ভালো, আমরা কোনো কাজে পিছাই থাকি না। সেইটা যেই কাজই বলেন না কেন, সে ইলেকট্রিক হোক, প্লাম্বিং হোক, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরের দিকের কাজ হোক, মানে আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে আমি কোনো দিকে পিছাই নাই। সেটা আপনি যেই কাজই বলেন না কেন ইনশাল্লাহ টুকটাক সব কাজই পারি, যার জন্য প্রায় 9টা সাইড আমি একাই হ্যান্ডেল করি। এই যে চা বাগানে নতুন পাতা গজাইছে, বেশ সুন্দর লাগতেছে দেখতে চা বাগানটা। আমি অনেকবার আসছি এই চা বাগানে, অনেক দেখাইছি, অনেক বলছি এই চা বাগানটা সম্পর্কে। তারপরেও আবার ছোট্ট করে একটু বলে দিই, এই চা বাগানটা হইল একদম বর্ডারের কোল ঘেঁষে একটা চা বাগান। এই সামনে হইল ইন্ডিয়ার চা বাগান, আর এইটা হচ্ছে বাংলাদেশের চা বাগান। বাংলাদেশের সমতল চা বাগান কিন্তু একমাত্র পঞ্চগড়েই। এই যে এই পাশে যারা কাজ করতেছে এরা কিন্তু সব ইন্ডিয়ান, এরা কেউ বাংলাদেশি না। এখন বলতে পারেন যে ভাই আমরা ইন্ডিয়া কেমনে বুঝবো, আপনাদের চলেন আর একটু দেখাই নিয়ে আসি। এই জায়গাটা আমি অনেক ভিডিওতে দেখাইছি, যারা আমার পুরনো ভিউয়ার আছে তারা জানে। এই যে পিলারটা দেখতেছেন, এই পিলারের এই পাশ হইল বাংলাদেশের আর এই পাশটা হইল ভারতের। এই যে 748 নম্বর পিলার। তো এই জায়গা দিয়ে একদম ওই পাশ দিয়ে ওই মাথায় ঘুরে উঠে যাওয়া যায়।
তবে আপাতত ওইদিকে যাব না, কারণ আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, যার কারণে আমার এত দূর যাওয়ার কোনো ইচ্ছা আপাতত নেই। এখন একটু ওই পাশে যাব, যে একটা জায়গায় বসবো, একটু সময় স্পেন্ড করব, তারপরে দেন বাসার দিকে চলে যাব। এই চা বাগানটার এইটাই হলো সবথেকে বড় বৈশিষ্ট্য, যে এই চা বাগানটা একদম সীমান্তের এপারে ওপারে। মানে আপনি যদি চান তাহলে ভারতের থেকে বিনা পাসপোর্ট বিনা ভিসায় ঘুরে আসতে পারেন যেরকম আমি ঘুরে আসলাম। এই চা বাগানটায় আসলে একটু সাবধানে বাইক চালানো লাগে, যার কারণে যে পাশের খাতটা দেখতে পাচ্ছেন, মেলা দূর কিন্তু গভীর। এইটা এই নালি রাখার কারণ কি জানেন? এটা কিন্তু পাহাড়ের কোনো চা বাগানে রাখা হয় না, কিন্তু সমতল যেই চা বাগানগুলোতে আছে সেইগুলোতে কিন্তু এই নালিটা রাখা হয়। কারণ চা গাছের নিচে যদি পানি জমে তাইলে কিন্তু চায়ের ক্ষতি হয়, যার কারণে এই নালিগুলো করে দেওয়া হয়, যে বৃষ্টির সময় যেই পানিটা আসবে সেই পানিটা যেন কোনো রকমেই এই চা গাছের গোড়ায় না জমে, যার জন্য এই যে পাশ দিয়ে এরকম সুন্দর করে নালি করে দেওয়া আছে। তো এই জায়গায় বাইক চালাইতে আমার মাঝে মাঝে ভয় লাগে যে এই বুঝি নালির মধ্যে পড়ে গেলাম। যাই হোক, বাগানটা দেখতে কিন্তু আজকে বেশ সুন্দর লাগতেছে, নতুন নতুন পাতা গজাইছে তো। আচ্ছা, আসলামই যখন তখন একটা জ্ঞান দিয়ে দিই। গ্রিন টি বলে না অনেকে, এই যে এই 3 পাতা, এই 3 পাতা হলো গ্রিন টি। এই 3 পাতা আলাদা করে মেশিনে দিয়ে প্রসেস করে গ্রিন টি বানানো হয়, বাদ বাকি এমনি যে নর্মাল পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে এমনিই চা বানানো হয়। এই জায়গাটায় অনেক সময় কাটাইছি আমি, বসে থাকছি একা একা, আর এই জায়গার পাখির আওয়াজ শুনছি, বেশ লাগে ভাই এই জায়গাগুলো না। আচ্ছা, এই গাছগুলো কিন্তু হচ্ছে আমলকি গাছ, আমলকি হয়। পাড়ে 2-1 দিন খাইছি, আমি উঠি নাই আশেপাশে পোলাপান পাইলে তাদের উঠাই দিয়ে হলে আমলকি পাড়ে নিয়ে আই। এই জায়গাটা সবসময় নিরিবিলি থাকে, কারণ এই জায়গাটায় সবসময় লোকজন আসে না। যারা চা বাগানে কাজ করে তারাই মূলত আসে, আর এই যারা 2-1 জন ঘুরতে টুরতে আসে তারা আসে। বাদ বাকি সময় এই জায়গায় কেউ থাকে না, একদম ফাঁকা। তবে মাঝে মাঝে বিজিবির টহল থাকে, কারণ বর্ডার এরিয়া। বেশ কিছু সময় বসেছিলাম, কিছু ছবি তুললাম, অ্যান্ড নিরিবিলি কিছু সময় কাটাইলাম। নিরিবিলি সময় কাটানোর মধ্যে একটা মজা আছে, এটা যারা কাটায় তারা জানে আর কি, কিন্তু যারা কখনো একা একা সময় কাটায়নি তারা আসলে বলতে পারবে না। অনেকে বলতে পারেন যে ভাই আপনি একটু আত্মকেন্দ্রিক। হ্যাঁ, এইটা সত্যি কথা। আমি একটু নিজেকে বেশি ভালোবাসি, অ্যান্ড একটু আত্মকেন্দ্রিক তো অবশ্যই আছে। যাই হোক, এখন ঘড়িতে সময় 2:39, এখন চলে যাচ্ছে এখান থেকে, কারণ আমাকে এখনও প্রায় 30 কিলোমিটার বাইক চালাইতে হবে, চালায় আমার ওই সাইডে যাইতে হবে। আরও কিছু জিনিস কেনা বাকি আছে, সেগুলো কিনে নিয়ে যাইতে হবে। আকাশের অবস্থা বিশেষ একটা ভালো না, তবে বৃষ্টি হইলে ভাই খুশি হব। প্রচুর পরিমাণে গরম পড়তেছে। যদি আরও কিছুদিন থাকি তাহলে আরেকবার আসবো চা বাগানটায়, এসে আপনাদের একদম পুরা চা বাগানটা ঘুরাই দেখাবো। আপাতত টাটা। এখন যে রাস্তাটা আছি, এই রাস্তাটা হাড়িবাসা থেকে টুনিরহাট যাইতে পড়ে। রাস্তাটা মারাত্মক লেভেলের সুন্দর, 2 পাশে ইউক্যালিপটাস গাছ আছে। এই রাস্তাটাও আমি অনেকবার দেখাইছি আমার ভিডিওতে। যখন বৃষ্টি হয় না তখন এই জায়গাটা দেখতে আরও মারাত্মক লাগে। এই পাশে পানি, এই পাশেও পানি, শুধু মাঝখানে রাস্তাটা মনে করেন যে কোনো রকম ভাসে ভাসে থাকে, তখন এই জায়গাটা আরও বেশি মারাত্মক সুন্দর লাগে। আমার বাইক আজকে মালামাল একদম ভরপুর হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আসছিলাম টুনিরহাটে, এই জায়গায় এই যে জিপি শিট কিনতে আসছিলাম। এই শিটটা সাইডের একটা কাজে দরকার, যার জন্য কিনে নিয়ে গেলাম। ভাই এই শেষবেলা এসে না প্রত্যেকটা সাইডে মানে টুকিটাকি এত কাজ বের হয় যে এই টুকিটাকি কাজ করতে করতে না মানে জীবন শেষ হয়ে যায়। এই কেনরে ও কেনরে মানে ছোটোখাটো কাজ একদম লেগেই থাকে। ওই যে সকালবেলা বললাম না, যতদিন না আপনি সাইড হ্যান্ড ওভার দিচ্ছেন ততদিন আপনার টুকটাক কাজ লেগেই থাকবে। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও এটা আমি বলবো ভাই শান্তির বৃষ্টি। বাইক এই পাশে রাখছি, আর এটা মেবি একটা মসজিদ। এই জায়গায় দাঁড়াইছি, জায়গাটা বেশ সুন্দর। আমের এই জিনিসগুলো ভাই ভালোই লাগে। বৃষ্টি হয়েছে যে ছাগলগুলো ছেড়ে দিছে, সব একদম বাড়ি উঠবে, তো বৃষ্টি উপভোগ করি।
সকালেই বলতেছিলাম যে বৃষ্টি নাই বৃষ্টি নাই, ভাই তুমুল আকারে এক বৃষ্টি হইল, মানে একদম যারে বলে কাটা বৃষ্টি, কোনো থামাথামি নেই। 20-25 মিনিট ধরে একদম বিরামহীনভাবে হইল, এখনও থামে নাই, তবে যতটুকু থামছে ততটুকুতে যাওয়া যাবে। যার জন্য বের হয়ে গেলাম, কারণ ঘড়িতে সময় 3:58, এখনও পেটে কিছু যায়নি ভাই, পেটে সুসই মনে করেন যে ডম মারতেছে। মজার বিষয় কি জানেন, ওই পাশে তুমুল আকারের বৃষ্টি হয়েছে, বাট এইদিকে তেমন একটা বৃষ্টিই হয়নি, মানে সিটে ফোটা। যাই হোক, ঘড়িতে সময় 4:33, আমি প্রায় সাইডের কাছাকাছি চলে আসছি। এই ব্লগটা বেশ বড় হয়ে গেছে, আজকে অনেক দিন পরে আসলাম, যার কারণে একটু বড় হয়ে গেছে। এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।